নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি রোদে না দিয়ে কিভাবে আমের আচার বানানো যায়। আর এই আমের আচার কিন্তু রোদে না দিলেও সারা বছর কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে। চলো কিভাবে আমের আচার আজ আমি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই তো সবাই আমরা আমের খোসা ছাড়াতে জানি। তো আমের খোসাগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর আমি নিয়েছি বড় বড় 4টে আম আর একটুখানি ছোট একটা আম। তোমরা তোমাদের পরিমাণ বুঝে তোমরা নিতে পারো। আর আমগুলোকে আমি যেভাবে কেটে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই এইভাবে আমগুলো কাটবে। একটু অন্যরকম লাগবে, সবসময় তো আমরা লম্বাভাবে কিংবা ডুমু করে কেটে নিই, কিন্তু মাঝে মাঝে যে কোনো কিছু রান্না করতে গেলে কিন্তু একটু এদিক থেকে ওদিক করে করলে সেটা কিন্তু নতুনত্ব লাগে, আর দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু মজা লাগে। তো যে আমগুলোতে বীজগুলো একটুখানি শক্ত হয়ে গিয়েছে সেইগুলো কিন্তু একটু কাটতে আমার অসুবিধেই হচ্ছিল। তো যাই হোক, তাও সবগুলো কিন্তু আমি এইভাবে কেটে নিলাম বড় বড় করে, আর গোল গোল করে আমগুলো কেটে নিলাম। আর মাঝখানে যে বীজগুলো ছিল সেই বীজগুলো কিন্তু একটা একটা করে আমি দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর একেবারে নতুন পদ্ধতিতে এই আমের আচারটি বানানো হবে, আর কোনো ঝামেলাই থাকবে না, একদম টক ঝাল মিষ্টি, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। রোদে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ বৃষ্টির সময় অনেক সময় রোদ থাকে, তারপর কখন বৃষ্টি চলে এসে আচার রোদে দিলে অনেক সময় নষ্ট হয়ে যায় জল পড়লে। তো তার জন্য বলছি বন্ধুরা, রোদ না দিয়েও কিন্তু এই আচারটা সারা বছর রাখতে পারবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর একটা আম ছিল প্রচুর পরিমাণে, সেটা বীজ মানে একদম শক্ত হয়ে গেছিলো, তো সেটাকে আমি মাঝখানে কেটে নিয়েছি। এই কারণে বাকি সব আমগুলো গোল গোল করে এইভাবে আমি কেটেছি। এই আচারটি বানানোর সময় বন্ধুরা আমি যেভাবে কেটেছি তোমরা অবশ্যই এইভাবে আমের প্রত্যেকটা আমগুলোকে কেটে নেবে। আর বাঙালিদের সবার খাওয়ার শেষে যদি সব কিছু খাওয়ার শেষে একটু টক মিষ্টি ঝাল মানে চাটনি কিংবা আচার থাকে, তাহলে কিন্তু বেশ একটা মুখরোচক খাবার হয়ে যায়, খেতেও কিন্তু বেশ ভালোও লাগে। আর এই আচারটি রুটি, ভাত, তরকারি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু তোমরা খেতে পারবে, ডালের সঙ্গে, সব কিছুর সঙ্গে। তো দেখো বীজগুলো, প্রত্যেকটা বীজগুলো কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে একটা পাত্রে তুলে নেব, নিয়ে আমি একটুখানি ভালো করে আবার ধুয়ে নেব। যদিও আমি খোসাটা ছাড়িয়ে একবার ধুয়ে নিয়েছি, তারপরে আমের মধ্যে যে কষগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে, সেই কারণে আমি আবার একটু ধুয়ে জলটাকে একটু ঝরিয়ে তারপরে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, একটা ঝুড়িতে আমি আমগুলো ধুয়ে রেখে দেবো, তাহলে সেখান থেকে জলটাও ঝরে যাবে। আর এর ভিতরে কোনো কিছু আছে কি না সেটাও আরেকবার করে চেক করে নিচ্ছি, কারণ বীজগুলো থাকলে একটু তেতো লাগবে, খেতে ভালোও লাগবে না। আর কি সুন্দর লাগছে দেখতে, আমগুলো গোল গোল করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমগুলোকে আমি ধুয়ে নিয়ে এসেছি, এবার এই ঝুড়িটায় আমি রেখে দেবো। তো দেখো রেখে দিচ্ছি। আর এই আমের আচারটা কিন্তু খোসা রাখবে না, খোসা রাখলে খেতে ভালো লাগবে না। খোসা রাখার জন্য মানে আমের খোসাটা যেটা থাকে সেটা কিন্তু অন্যরকমভাবে আচারটা তৈরি করা হয়। তাই এই আচারটাকে যখনই বানাবে এইভাবে কাটবে, আর খোসাগুলোকে কিন্তু ফেলে দেবে অবশ্যই। তো দেখো আমি সমস্ত আমগুলোকে এই যে একটা ঝুড়িতে কিন্তু তুলে নিচ্ছি, যাতে কোনো জল থাকলে সেটাও যাতে বেরিয়ে যায়। যেহেতু আমটা আমি রোদে দেব না, সেই কারণে জলটা যাতে ভালো করে বেরিয়ে যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমগুলোকে ঝুড়িতে রেখে দিয়েছি। এবার এইভাবে ঝুড়িতে রেখে দেওয়ার 10 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে ওই আমগুলোকে আর একটা পাত্রে রেখে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ মেখে এই আমগুলোকে 30 মিনিট থেকে 1 ঘন্টা আমি এইভাবেই রেখে দেবো। তোমরা যদি পারো, টাইম যদি না থাকে সঙ্গে সঙ্গেও বানাতে পারো। আমার হাতে টাইম ছিল, যাতে আমের থেকে এক্সট্রা জল থাকলে সেটা বেরিয়ে যাবে, সেই কারণে আমি লবণ হলুদ মেখে এইভাবে আমগুলোকে বেশ ভালো করে লবণ হলুদ প্রত্যেকটা আমের গায়ে যাতে লাগে সেইভাবে কিন্তু লবণ হলুদ মেখে আমি এইভাবে রেখে আর কি ঢেকে রেখে দেবো। তারপর ফিরে আসবো 1 ঘন্টা পর, ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, 1 ঘন্টা পর ফিরে আসবো। তো বন্ধুরা, আমি 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো আমের গায়ে কিন্তু অনেকটা জল একটু একটু করে আসতে শুরু করেছে অলরেডি। তো এখন আমি এই আমের আচারটাকে চলো কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন একটু গরম হলো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 4টে শুকনো লঙ্কা। তোমরা চাইলে এই শুকনো লঙ্কার পরিমাণটা কম করেও দিতে পারো।
যদি কেউ টক ঝাল মিষ্টি না খেতে চাও, তাহলে শুধু মিষ্টি খেতে চাও, তারা লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারো। আর দিয়ে দিলাম পাঁচফোড়ন বড় 1 চামচ। এবার এই মশলাগুলোকে আমি একটু বেশ ভালো করে ফ্রাই করে নেব। লঙ্কাগুলো একটু ব্রাউন কালার আসবে আর পাঁচফোড়নটাও কিন্তু একটু ব্রাউন কালার আসবে। তার জন্য গ্যাসের ফ্লেম আমি একবারে লো করে দিয়েছি। কড়াইটা গরম হলেই কিন্তু মশলাটা ফ্রাই করতে সুবিধা হবে বেশি করে। তারপর গ্যাসটাকে কিন্তু লো করে দিলেও কোনো অসুবিধা নেই। তো দেখো মশলাটা কিন্তু আমি এইভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে কিন্তু বেশ একটা গন্ধ আসে। আর এই আমের আচারে এই মশলাটা দিলে কিন্তু এর গন্ধে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এর মধ্যে মেথি থাকে, কালো জিরে থাকে, তো এই সব মিলিয়ে মৌরি থাকে। তো আমটা ভালো থাকে, অনেক দিন ধরে নষ্ট হয় না। তো আমি ওই ফোড়ন মশলাগুলোকে আর কি আলাদা করে গোটা মশলাগুলোকে রেখে দিলাম। ঠান্ডা হলে ওটাকে আমি বেটে নেব শিলনোড়াতে। তারপর ওই কড়াইতে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো তেল, সর্ষের তেল দেবো বন্ধুরা। যেহেতু এটা চিনির আচার, মিষ্টি আচার, তাই তেলের পরিমাণটা আমি কমই দিলাম। আর ফোড়নে দিলাম সামান্য পরিমাণ মেথি, পাঁচফোড়ন, মেথি না সরি, পাঁচফোড়ন দিলাম। এবার এই পাঁচফোড়নটা যখনই একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখনই ওই যে কেটে রাখা আমগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো কালারটা চেঞ্জ হয়েছে। এবারে একটু একটু একটা একটা করে আমগুলো তুলে দেবো, যেহেতু নিচে অনেকটা জল নিশ্চয়ই বেরিয়ে যাবে, সেই কারণে আস্তে আস্তে করে আমগুলোকে আমি দিয়ে দেবো। আর মিষ্টির আচারে বেশি তেল না দিলেও চলে, তাহলে কিন্তু ওটা এক্সট্রাই খাওয়া হয়ে যায় আমার কাছে মনে হয়। তো দেখো মানে সব আমগুলো দিয়ে দেওয়ার পরে, হ্যাঁ, পাত্রে কতটা জল বেরিয়েছে দেখেই তোমরা বুঝতে পারবে। এই দেখো কতটা জল বেরিয়েছে। যেহেতু আমার কাছে টাইম ছিল, তাই আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর লবণ হলুদ দিয়ে কালারটাও কিন্তু আমের মেখে রেখে দিয়েছিলাম, সেই কারণে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমগুলোকে হালকা হাতে 2 থেকে 4 মিনিটের মতো আমি এইভাবে নাড়াচাড়া দেবো। গ্যাসটাকে একটুখানি লো টু মিডিয়ামে রেখে দেবো, যাতে নিচের দিকে পুড়ে না যায় আমগুলো, ওই কারণে। তাহলে কিন্তু আমের আচারের কালারটা ভালো আসবেও না, একটা পোড়া গন্ধ বেরোবে সেই কারণে। তো এইভাবে দিয়ে অনবরত আমি নাড়তে রয়েছি। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে এখনই। লবণ হলুদ মেখে রাখলে সত্যি দারুণ কালার আসে। এরপর আমি 1 বাটি চিনি দিয়েছি। তারপরে এই যে আরও হাফ বাটি আমি রেখে দিলাম। এই হাফ বাটিটা আমি দেখবো লাগবে কি না, তার আগে একটু দেখি এটা একটুখানি মানে কতটা মানে গ্রেভি হয়, সেটা বুঝেই কিন্তু আমি চিনিটা দেব। তোমরা তোমাদের পরিমাণ বুঝে তোমরা চিনি দিতে পারো। অনেকে অনেক কম মিষ্টি খায়, অনেকে বেশি মিষ্টি খায়, তো সেই কারণে বলছি। তো বন্ধুরা দেখো চিনি দিয়েছি, ওদিকে লবণ ছিল আগে থেকে, তো আর একটু জলও বেরিয়ে গেল। এবার আমি আবার একটুখানি চিনি দিয়ে দিলাম, যাতে একটুখানি আমটা একটু বেশি মিষ্টি লাগে। যেহেতু কাঁচা আমটা খেয়ে একটু সাইড করে রেখে দিয়েছিলাম আমি, তো দেখলাম অনেকটা টক আছে। তো আবার একটু চিনি দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ স্লো করে গ্যাসটা রেখে দেবো, যাতে চিনিটা বেশ চিনির যে জুসটা সেটা ভালো করে বেরোবে। আর আমের মধ্যে জুসটা চলে যাবে, তাহলে আমটা কিন্তু টক থাকবে না, মিষ্টি মিষ্টি লাগবে। তো দেখো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে আমটা বেশ ভালোভাবে সফট হয়ে যায়। আর গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে দেবো, যেহেতু চিনি দেওয়া হয়েছে। কারণ চিনি দিলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে নিচের দিকে। তো 5 মিনিট পর ফিরে এলাম। আমের কালারটা চেঞ্জ হয়ে এসছে, মনে হচ্ছে 50% সিদ্ধ হয়ে এসছে। আর চিনির যে ঝোলটা সেটাও কিন্তু একটুখানি পাকতে শুরু করেছে। তো আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবার 5 মিনিট পর ফিরে এলাম। এবার দেখে বোঝাই যাচ্ছে আমগুলো কিন্তু আমার সম্পূর্ণ সিদ্ধ কমপ্লিট। এবার আর যে চিনিটা দিয়েছি, সেই চিনিটা শিরাটা হতে যতটা টাইম লাগবে, আমটা ততক্ষণে কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে। আর এই চিনি আর এই আম একসঙ্গে দিলে কি হয়, চিনিটা ভিতরে প্রবেশ করতে বেশ সুবিধা হয়, ওই কারণে চিনি আর আম আমি একসঙ্গে দিয়েছি। তো আবার একটু চেক করে দেখছি, যেগুলো 2-1টা আম একটু মোটা করে কাটা হয়ে গেছে, কারণ কিছু কাটতে একটু অসুবিধাই হচ্ছিলো। কিছু কিছু আম যেগুলো একেবারে পাতলা ছিল, সেইগুলো কিন্তু একেবারে গলে গেছে, মানে একদম সফট হয়ে গেছে। তো বন্ধুরা এবার আবার আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এইভাবে স্লো করে একটু হাতে টাইম নিয়ে আচার বানালে কিন্তু আচারটা বেশ সুন্দর হয়, আর খেতেও অসাধারণ লাগে। অনেক সময় রাতের বেলা রান্না করতে ইচ্ছা করে না গরমের দিনে, তখন যদি বাড়িতে এরকম একটু আমের আচার থাকে, মিষ্টি টক ঝাল, সেটা দিয়ে কিন্তু মানে রুটি খাওয়া যায়। তো যাই হোক, আমার মনে হলো যে আর একটু লবণ দরকার, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি যে মশলাটা বানিয়েছি, দেখো এই মশলাটা আমন্ড দিস্তাতে করে আমি আধা থেতো করে রেখেছি।
শিলনোড়াতে করিনি আর মিক্সিতেও করিনি, একটু অন্যরকমভাবে করব। এই মশলাটা তোমরা অত মানে ফিনিশিং না করলেও চলবে, একটু থেতো করে দিলেও কিন্তু বেশ ভালো লাগবে, মশলাটা মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে। সেই কারণে আমি আমন্ড দিস্তে হালকা করে একটু থেতো করে নিয়েছি সম্পূর্ণ মশলাটা। তারপর যখন দেখলাম চিনির শিরাটা অনেকটা এসে যাচ্ছে পাক, এই পর্যায়ে যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই সব মশলাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো মশলাটা একটু বেশি দিলে খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু এটা তেলে ভাজা মশলা না, আর তারপর পাঁচফোড়ন তো একটু উপকারী জিনিস, তো এটা খেলে কিন্তু শরীরের দিকে অতটা ক্ষতিও হয় না। সেই কারণে আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটাই দিয়ে দিলাম। সবসময় চেষ্টা করি বাড়ির ফ্যামিলি সবাইকে হেলদি খাবার খাওয়ানোর, তাই তেল মশলা যত কম দিয়ে রান্না করা যায় ততই কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। তো মশলাটা দেওয়ার পর বন্ধুরা কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, খুব সুন্দর এসেছে, আর আমগুলো কিন্তু ঘেটে যায়নি, বেশ সুন্দর এসেছে। এবার জাস্ট সার্ভ করে মানে গ্যাসটাকে অফ করে সার্ভ করে তোমাদের দেখাবো। খুব সুন্দর হয়েছিল আমের আচারটা। তো বন্ধুরা এ পর্যায়ে যারা যারা সাথে আছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। নতুন পুরাতন সকল বন্ধুরা এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর যদি ভালো লাগে আজকের আমার আমের আচারের রেসিপি, অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্স, কারণ এই ভিডিওটা তাহলে আরও অনেকজনের কাছে কিন্তু পৌঁছাতে সাহায্য করে। তো গ্যাসটা অফ করে দিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা এসছে জাস্ট দুর্দান্ত। শুকনো লঙ্কা যদিও আমি 4টে দিয়েছি, কিন্তু কোনো কালারের জন্য কোনো লঙ্কা দিইনি, তবু কিন্তু দুর্দান্ত কালার এসেছিলো। এগুলো কিন্তু সব কিছুর সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের আমার আমের রেসিপিটি এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন।